38 দিনের যুদ্ধ শেষে বা সিজফায়ার ঘোষণার পরে বলা হচ্ছে যে এটা ইরানের বিশাল বিজয়, নতুন ইসরায়েলের জন্ম হইল মধ্যপ্রাচ্যে। এটা কেন বলা হচ্ছে? যদিও এই সিজফায়ার 15 দিন পরে হয়তো বন্ধ হয়ে আবার নতুন করে যুদ্ধ শুরু হতে পারে, তবে গত 38 দিনে ইরানের বিজয়টাকে কেন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে নতুন ইরানের জন্ম হইল, সেই বিষয়ে কথা বলি। দেখেন, তার আগে একটা আমাদের এই বিশ্বের কিছু যুদ্ধের ইতিহাস বলি। সরাসরি স্বাধীনতা যুদ্ধে আসলে মাত্র 5টা দেশের জন্ম হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা যুদ্ধে আমরা জয়লাভ করছি এবং বাংলাদেশের জন্ম হয়েছে। এই যুদ্ধটাকে বলা হয় যে স্বল্প সময়ের মধ্যে এত ইন্টেন্স এবং এত রক্তক্ষয় আর কোনো যুদ্ধে হয়নি। দীর্ঘ 9 মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পাকিস্তানের কাছ থেকে। দ্বিতীয়তে বলা হয় যুক্তরাষ্ট্র 1975 থেকে 1983 সাল পর্যন্ত এই যুদ্ধটা হয়েছে ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকান বিপ্লবী যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধটা হয় এবং যুক্তরাষ্ট্রের জন্ম হয়। ভিয়েতনাম হচ্ছে 1945 সাল থেকে 1975 সাল প্রথমে ফ্রান্সের সাথে যুদ্ধ করছে, পরে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করে জয়লাভ করে ভিয়েতনাম স্বাধীন হয়। আলজেরিয়া 1958 থেকে 1962 সাল পর্যন্ত ফ্রান্সের বিরুদ্ধে দীর্ঘ গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। গ্রিস 1821 সাল থেকে 1829 সাল অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় এই দেশটি। আরেকটা টার্ম আছে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ। আমরা জানি একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উপনিবেশিক একটা শক্তি ছিল সারা বিশ্বে, মানে কয়েকটা পরাশক্তি অনেকগুলো দেশকে একদম দখল করে তাদের ঔপনিবেশিক শক্তির মাধ্যমে তাদের ক্ষমতা প্রয়োগ করে ওই সব দেশ দখল করেছিল। সেখান থেকে যেগুলো স্বাধীন হয়, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিনি বিসাউ, পর্তুগিজ শাসনের বিরুদ্ধে দীর্ঘ সশস্ত্র সংগ্রামের পর 1975 সালে এই কয়েকটা দেশ স্বাধীন হয়। হাইতি 1804 সালে দাস বিদ্রোহের মাধ্যমে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করে বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। হাইতি কিন্তু বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ দেশ হিসাবে স্বাধীনতা লাভ করে 1804 সালে। কেনিয়া 1952 থেকে 1960 সাল পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে, যেটাকে মাও মাও বিদ্রোহ হিসাবে বলা হয়। আর বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম স্বাধীনতা মানে হচ্ছে একটা দেশের ভিতরে একটা অংশে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়, সেখান থেকে যেই নতুন আরেকটি দেশের জন্ম হয়, সেটাকে বলা হয় বিচ্ছিন্নতাবাদী সংগ্রামের স্বাধীনতা অর্জন করা। সেগুলো কোনগুলো দেশ? দক্ষিণ সুদান। সুদানের বিরুদ্ধে দীর্ঘ 20 বছরেরও বেশি সময় গৃহযুদ্ধর পরে দক্ষিণ সুদান স্বাধীন হয়। এরিত্রিয়া হচ্ছে 1993 সালে ইথিওপিয়ার বিরুদ্ধে 30 বছরের যুদ্ধের পর স্বাধীনতা লাভ করে। পূর্ব তিমুর 2002 সালে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দীর্ঘ সশস্ত্র সংগ্রামের পর এই পূর্ব তিমুর স্বাধীন হয়। এখন এর সাথে আসলে ইরানের এই 38 দিনের যুদ্ধ আমি কেন মিলাচ্ছি? দেখেন, ইরানের স্বাধীনতা বা ইরানের পার্সিয়ান সভ্যতা 7,000 বছরের, আর এই দেশগুলো মাত্র সেদিনের স্বাধীনতা। কিন্তু ইরান দীর্ঘ, আমাদেরকে বুঝতে হবে, 1980 সাল থেকে এখন পর্যন্ত আমেরিকা, জাতিসংঘ, ইউরোপ সহ সব দেশ এত স্যাংশন দিয়ে এটা কার্যত একটা পরাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে বজায় রাখছিল। মূলত ইরানকে একদম একঘরে করে রাখা হয়েছিল, কিন্তু এই 38 দিনের যুদ্ধে কিন্তু একঘরে থেকে বের হয়ে আসলো ইরান। পুরো বিশ্বের কাছে ইরান তাদের এস্টাবলিশমেন্টকে রিএস্টাবল করলো, তারা নতুন দেশ হিসেবে আবার আত্মপ্রকাশ করলো। সেই জন্যই মূলত এই ইতিহাসগুলো বলতেছি। কেন নতুন ইরানের জন্ম সেটা তো বললাম, যে এই ইরান কিন্তু 38 দিন আগের ইরানের মধ্যে অনেক পার্থক্য। আপনার বিশ্বের ডিপ্লোমেসি, বিশ্ব অর্থনীতি, বিশ্বের যে একটা ইরান একটা দেশ এবং ইরানের যে একটা ভোকাল, ইরানের যে একটা শক্তি, ইরান কি পারে সেটা কিন্তু স্টেবল করলো একটা দেশ। দীর্ঘ 1980 সাল থেকে 2025-26 মানে 45 বছর একঘরে করে রাখা হয়েছিল যে দেশটাকে, ইরানকে, বিশ্বের কাছে। সেই ইরান বিজয় লাভ করলো এই বিশ্বের 1 নম্বর পরাশক্তি এবং তার ল্যাসপেন্সার ইসরায়েলের বিরুদ্ধে। বলা যায় যে মধ্যপ্রাচ্যেরও বাকি সব দেশ
মানে প্রায় 11 থেকে 12টা দেশের সঙ্গে একা যুদ্ধ করে জয়লাভ করলো এই 38 দিনের যুদ্ধে ইরান। সেই জন্য এই ইরানকে বলা হচ্ছে নতুন ইরানের জন্ম। এই 38 দিনের যুদ্ধে ইরান কি কি পাইল? মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসাবে আবির্ভাব হলো। এই মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সবগুলো দেশ আছে এবং ইরানও আছে, এর মধ্যে যে পরাশক্তি মানে আঞ্চলিক পরাশক্তি হিসাবে কিন্তু ইরান এস্টাবলিশমেন্ট করলো, আজকে স্বীকৃতি পাইল আন্তর্জাতিক বিশ্বে এই যুদ্ধে। আর ইরানের মধ্যে তো বিভিন্ন সময় আমেরিকা, ইউরোপ সবাই মিলায় অনেক চেষ্টা করছে ইরানের যে জাতীয়তাবাদ তার মধ্যে ফাটল তৈরি করার। এই 38 দিনের যুদ্ধে কিন্তু ইরানের জাতীয়তাবাদ আরও শক্তিশালী হলো। যখন একটা পরাশক্তি একটা দেশে ইনভেন্ট করতে আসে, হামলা চালায়, তখন ওই দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ যে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ সব কিন্তু নির্মূল হয়ে যায়, বরং জাতি হিসাবে কিন্তু আরও ঐক্যবদ্ধ হয়। যেমন 1971 সালে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনি এই 38 দিনের যুদ্ধে কিন্তু জাতীয়তাবাদের আরও শক্তিশালী হলো ইরান। হরমুজ প্রণালীতে এতদিন কিন্তু এটা কেউ মাথায় রাখতো না যে হরমুজ প্রণালীর মালিকানা কে। কারণ আমরা জানি আন্তর্জাতিক নিয়মে, জাতিসংঘের নিয়মে যে স্থলভূমি থেকে 12 নটিক্যাল পর্যন্ত সমুদ্রের মালিকানা থাকে ওই দেশের। তা হরমুজ প্রণালীর যে স্থলভূমি যে ইরানের, তার থেকে 12 নটিক্যাল যদি টানা হয় তাহলে কিন্তু হরমুজ প্রণালীর একটা বিশাল অংশের মালিকানাই ইরানের। কিন্তু ইরান এটা কোনোদিন ক্লেম করেনি, এবার ক্লেম করলো এবং আন্তর্জাতিকভাবে কিন্তু এটা স্বীকৃতিও পাইলো, যেহেতু এটা আলোচনায় আসলো, যেহেতু এটা দর কষাকষির মধ্যে এটা এখন একটা সাবজেক্টে পরিণত হলো, তাই কিন্তু ইরানের যে এর মালিকানা সেটাও কিন্তু এস্টাবলিশমেন্ট পাচ্ছে। ইরানের যে রেজিম, যাকে 1980 সাল থেকে সারা বিশ্বে পশ্চিমা মিডিয়া গুজব প্রোপাগান্ডা চালায়, এর বিরুদ্ধে দুনিয়ার মিথ্যা কথা বলে পুরো বিশ্বের কাছে এই রেজিমটাকে ছোট করে রাখছিল। এই 38 দিনের যুদ্ধে কিন্তু ইরানের রেজিমটা আসলে কি সেটা যখন মানুষ আগ্রহ নিয়ে পড়া শুরু করলো, খোঁজখবর নেওয়া শুরু করলো, তাতে কিন্তু এই রেজিমের অ্যাকসেপ্টেন্সও একটা তৈরি হলো বিশ্বে। এখানে ভিতরে যে বলা হইতো যে মোল্লাতন্ত্র, ভিতরে যে বলা হইতো যে ওখানে নারীদেরকে মারাত্মক অত্যাচার করা হয়, ওখানে মানুষের স্বাধীনতা নাই, কিন্তু ওই যে উপরে বললাম যে জাতীয়তাবাদের একটা শক্তি উত্থান হইল, সেখানে থেকে এই রেজিম যে ওই ইরানের মানুষকে তাদের এই একঘরে করে রাখায় এত স্যাংশনের পরেও যেভাবে সুশিক্ষিত করছে, এবং যেভাবে এখন মানুষ খোঁজ নিয়ে দেখলো যে এখানে অনেক শিক্ষিত লোকের সংখ্যাই বেশি, যেখানে নারীদের শিক্ষার হার 100%, যেখানে নারীদেরকে একমাত্র ইসলামী রাষ্ট্র যেখানে নারীদেরকে একদম সকল ক্ষেত্রে চাকরি করতে সুযোগ দেওয়া হয়, যেখানে শিক্ষা চিকিৎসায় আন্তর্জাতিক মানের, এত প্রতিবন্ধকতার পরেও যে দেশের চিকিৎসা শাস্ত্র বিশ্বের প্রথম 5টা দেশের মধ্যে পড়ে, এই জিনিসগুলো জানার পরে কিন্তু ইরানের যে বর্তমান রেজিম, সেই রেজিমের অ্যাকসেপ্টেন্স ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি এনরিচ হলো। এবং এই 38 দিনের যুদ্ধে কিন্তু একটা জিনিস প্রথম আসলো, সেটা হচ্ছে জ্বালানি পরাশক্তি। এই টার্মটা আসলো, সেটা হচ্ছে ইরান যে জ্বালানি পরাশক্তি হিসাবে আবির্ভাব হইতে পারে সেটা বিশ্বের কেউ কল্পনাতেও ছিল না 38 দিন আগে। এই 38 দিনে কিন্তু দেখা গেলো ইরান চাইলে শুধু ইরানের যে তেল আছে সেটা না, মধ্যপ্রাচ্যের সকল জ্বালানি পরিবহনের উপর প্রতিবন্ধকতা তৈরি করার শক্তি রাখে। তাদের ভৌগোলিক এবং সামরিক শক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যের বা বিশ্বের চাহিদার 20% বা মধ্যপ্রাচ্যের সমস্ত জ্বালানি চাইলে স্টপ করার ক্ষমতা রাখে ইরান, যেটা বিশ্বের আমেরিকাও রাখে না। সেই জন্য বলা হচ্ছে এই 38 দিনে প্রমাণ হইল বিশ্বের 1 নম্বর জ্বালানি পরাশক্তি হচ্ছে ইরান, যার নিজের তেল আছে, গ্যাস আছে, এবং যে মধ্যপ্রাচ্যের সকল গ্যাস এবং তেলকে চাইলে কন্ট্রোল করতে পারে। দেখেন, এই 38 দিন পরে এসে কিন্তু আমেরিকা যেই কথাগুলো বলতেছিল, 15টা দাবি যে ইরানের এই করবে, ইরানের তেল নিয়ে নেবে, ইরানের রেজিম চেঞ্জ করে দেবে, হ্যান করে 15টা দাবি নিয়ে 38 দিন লাফাইলো ট্রাম্প। কিন্তু এই ট্রাম্প কিন্তু আজকে সারেন্ডার করলো ইরানের কাছে যে না, আমাদের 15টা দাবি না, এই সিজফায়ার আগামী 15 দিনের সিজফায়ার আলোচনা হবে ইরানের 10টা পয়েন্ট নিয়ে। এখানে কিন্তু বিশাল বিজয় ইরানের। ইরানের 10টা পয়েন্ট কিন্তু ভয়ঙ্কর পয়েন্ট, যেগুলো নিয়ে মানে আলোচনায় যাওয়া মানে হচ্ছে ইরানকে একটা পরাশক্তি হিসাবে মেনে নেওয়া। নো অ্যাগ্রেশন,
মানে কোনো ধরনের হামলা চলবে না। কন্টিনিউশন অফ ইরানস কন্ট্রোল ওভার দ্য স্টেট অফ হরমুজ, মানে আমি একটু আগে বললাম যে হরমুজের উপর কন্ট্রোল থাকবে ইরানের। এক্সটেন্স অফ এনরিচমেন্ট, মানে দেখছেন ভয়ঙ্কর, এখন ইউরেনিয়াম যে এনরিচমেন্ট করবে, তারা যে পারমাণবিক গবেষণা চালাবে, সেটাতে বিশ্বকে স্বীকৃতি দিতে হবে। লিফটিং অল প্রাইমারি স্যাংশন, যে বিশ্বের জাতিসংঘ এবং আমেরিকা থেকে যত ধরনের প্রাইমারি স্যাংশন ছিল সেগুলো তুলে নিতে হবে। লিফটিং অল সেকেন্ডারি স্যাংশন, মানে যেগুলো সেকেন্ডারি স্যাংশন আছে সেগুলো তুলে নিতে হবে। টার্মিনেশন অফ অল ইউএন সেক্রেটারি কাউন্সিল রেজুলেশন, মানে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ যত ধরনের টার্মিনেশন দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল, সেগুলো তুলে নেওয়া বিষয়ে আলোচনা করতে হবে। টার্মিনেশন অফ অল IAEA বোর্ড অফ গভর্নর্স রেজুলেশন, মানে আন্তর্জাতিক পারমাণবিক কমিশন যেই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল সেগুলো তুলে নিতে হবে। পেমেন্ট অফ কম্পেনসেশন টু ইরান, মানে এই 38 দিনের যুদ্ধে যত ধরনের ক্ষয়ক্ষতি আছে সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। সরি। উইথড্রল অফ ইউএস কম্বাট ফোর্স ফ্রম দ্য রিজিয়ন, মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যেগুলো ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি, সেই ঘাঁটিগুলো তুলে নিতে হবে। 10 নম্বরটা কি, যে এই অঞ্চলে এতদিন ইরানের যেগুলো বলা হইতো যে ইরানের প্রক্সি ওয়ার করতেছে বিভিন্ন সংগঠনগুলোকে, যে জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন, যেমন মনে করেন হিজবুল্লাহ, হামাস, তাইয়েবা হিজবুল্লাহ, এদের বিরুদ্ধেও স্বীকৃতি দিতে হবে যে এরা আসলে জঙ্গি সংগঠন না। দেখছেন আপনার এই 10টা টার্মের মধ্যে যে কোনো একটাও যদি মানতে হয় 15 দিনে, সেটাও কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের এইসব দেশের সকলের পরাজয়। এই 10টার মধ্যে যদি একটাও মানতে হয়, তাতেই ইরানের বিশাল বিজয়। অতএব এটা কিন্তু মানতেই হবে। আমার এই কথাগুলো কীভাবে দেখেন, এই যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে সামনে আলোচনা, আমেরিকার যে 15টা দাবি ছিল সেটা নিয়ে কোনো আলোচনা হবে না, মানে ওগুলো আর দাবি নাই আমেরিকা। এখন সামনে আলোচনা হবে ইরানের যে 10টা পয়েন্ট দিছে সেই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা হবে। দেখেন এখানে ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, সে কিন্তু তার সোশ্যাল হ্যান্ডেলে বলতেছে কি, উই রিসিভ এ 10 পয়েন্ট প্রপোজাল ফ্রম ইরান অ্যান্ড বিলিভ ইটস এ ওয়ার্কেবল বেসিস অন হুইচ টু নেগোসিয়েট, মানে 10টার নিয়ে আমাদের আলোচনা হইতে পারে এবং এগুলো নিয়ে আসলে কাজ মানে যৌক্তিক, সেটাও বলতেছে যে এইগুলো নিয়ে আমাদের নেগোসিয়েশন হবে। তা এই ইরানের যে 10টা ভয়ঙ্কর পয়েন্ট, তার যদি প্রতিটা পয়েন্টে কি 25%ও মানতে হয় আমেরিকাকে, সেটা কিন্তু আমেরিকার বিশাল পরাজয় এবং ইরানের বিশাল জয়। আমেরিকা কি হারালো? আমেরিকা এই 38 দিন যুদ্ধে কি যে ভয়ঙ্করভাবে সব কিছু হারালো, সেটা একটু দেখেন। আমেরিকার যে মূল অর্থনৈতিক শক্তি পেট্রোডলার, সেই পেট্রোডলারে কিন্তু আঘাত হানছে। আমার আগে একটা ভিডিওতে দেখলেন না যে ইরান আমেরিকার কলজা ধরে টান দিলে, একটা ভিডিও করছি আমি, সেটা কিন্তু পেট্রোডলারের উপর। তা ওইটা না দেখলে এটা অতটা বুঝবেন না, ওটা একটু দেখে নিন। পেট্রোডলারের যে আধিপত্য ছিল মধ্যপ্রাচ্যে, এবং এই পেট্রোডলারের মাধ্যমে যে আবার বিশ্বের উপর আধিপত্য চালাইতো আমেরিকা, সেই পেট্রোডলারে কিন্তু আঘাত হানছে। এখন কিন্তু ইয়ান এই 38 দিনের যুদ্ধে কিন্তু ইয়ান মধ্যপ্রাচ্যের তেল আমদানি রপ্তানির ভিতরে ইয়ানও প্রবেশ করে বলছে, চীনের মুদ্রা। এটা কিন্তু আমেরিকার জন্য বিশাল এক অর্থনৈতিক আঘাত। ইতিহাসে প্রথমবার আমেরিকার যে 250 বছর ইতিহাসের কিন্তু কোনো ধরনের এমন পরিস্থিতি তৈরি হয় নাই যে আমেরিকার সরকার, আমেরিকার সেনাবাহিনী পরস্পরের মুখোমুখি অবস্থানে যাবে। এই 250 বছর ইতিহাসে কিন্তু ছিল না। আর এই 38 দিন যুদ্ধে কিন্তু আমেরিকার সেনাবাহিনী এবং আমেরিকার সরকার মুখোমুখি অবস্থানে চলে গেছে। তার একটা বড় প্রমাণ হচ্ছে এই যুদ্ধ 38 দিন চলাকালীন অবস্থায় সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে মোট 12 জন 4 স্টার জেনারেলকে কিন্তু ইনস্ট্যান্ট চাকরি থেকে বরখাস্ত করতে হয়েছে আমেরিকার সরকারকে। তার মানে হচ্ছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে মারাত্মক দূরত্ব তৈরি হয়েছে। এবং আপনারা একটু দেখবেন চেক ব্যাক করে, আমেরিকার যে সিনেট আছে, আমেরিকার যে কংগ্রেস আছে, এই দুই জায়গায় সেনাবাহিনী এবং ট্রাম্প প্রশাসন তাদের বিভিন্ন কর্মকর্তাদেরকে ডেকে ওপেন কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে আপনারা কিভাবে 4 স্টার জেনারেলকে এইভাবে সরাই দিতে পারেন। আবার ট্রাম্প প্রশাসন বলতেছে আমরা যা চাচ্ছি সেনাবাহিনী আমাদের সাথে একমত না, সেনাবাহিনীর এই কর্মকর্তারা আমাদের কথা শুনতেছে না।
এগুলো কিন্তু আলোচনা হয়েছে। তার মানে কি, এই 250 বছর ইতিহাসে এই প্রথম আমেরিকাতে আমেরিকার সরকার ভার্সেস আমেরিকার সেনাবাহিনী পরস্পর মুখোমুখি অবস্থানে চলে গেছিল। ন্যাটোর গঠন হওয়ার পর থেকে সারা বিশ্বে দেখা যেত যে প্রথমে আমেরিকা যাইতো কোনো একটা দেশে হামলা চালাইতে, এবং ন্যাটোর দেশগুলো চোখ বন্ধ করে সেখানে অংশগ্রহণ নিত। তাদের কতগুলো আইন তৈরি করছে, ওই আইনের মাধ্যমে সবগুলো দেশ ঝাঁপায় পড়তো দুর্বল দেশগুলোর উপর। এবারকার কিন্তু প্রথম ন্যাটো সৃষ্টির পরে প্রথম একটা চরম ফাটল হইল, যেখানে আমেরিকা সরাসরি অংশগ্রহণ করছে একটা যুদ্ধে, সেখানে ন্যাটোর বাকি সব দেশ রিফিউজ করছে এই আমেরিকার পক্ষ নিতে। ইভেন ফ্রান্সের মতন দেশ কিন্তু সরাসরি জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে ভোট দিয়ে বসে আছে। তারপরে হচ্ছে স্পেন, সুইজারল্যান্ড যদিও ন্যাটোতে নেই, ইতালি, ফ্রান্স, এরা পর্যন্ত আমেরিকাকে এই যুদ্ধকালীন অবস্থাতে ঘাঁটি দেওয়ায় অস্বীকৃতি জানাইছে। ইংল্যান্ড পর্যন্ত সহায়তা করতে অপারগতা প্রকাশ করছে। এই ন্যাটোতে ফাটল কিন্তু একদম স্থায়ী আকারের রূপ নিল এই 38 দিন যুদ্ধে। মধ্যপ্রাচ্যের আধিপত্যের পতন, মধ্যপ্রাচ্যে যে একটা সময় এই 38 দিন যুদ্ধের আগ পর্যন্ত একটা মিথ তৈরি হয়ে গেছিলো যে মধ্যপ্রাচ্য মানেই আমেরিকা, মধ্যপ্রাচ্যে সকল সিদ্ধান্ত আমেরিকা, মধ্যপ্রাচ্যের যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত, সামরিক সিদ্ধান্ত, মধ্যপ্রাচ্যের দেশগুলো কার কাছ থেকে অস্ত্র কিনবে, মধ্যপ্রাচ্যের দেশগুলো কার কাছে তেল বিক্রি করবে, মধ্যপ্রাচ্যের দেশগুলো কোথায় ইনভেস্ট করবে, এগুলো সকল সিদ্ধান্ত আমেরিকা দিত। কিন্তু এই 38 দিন যুদ্ধে এসে এই মধ্যপ্রাচ্যে যে আধিপত্য, মধ্যপ্রাচ্যে যে তাদের 19টা সামরিক ঘাঁটি, এগুলো সবগুলোর কিন্তু পতন হইল। মাত্র 38 দিনে 19টা সামরিক ঘাঁটির মধ্যে 13টা ইনহ্যাবিটেবল বা টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে। এটা নিউ ইয়র্ক টাইমসে পর্যন্ত কিন্তু আলোচনায় আসছে, নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত এই নিউজ করছে, সিএনএন এই নিউজ করছে। আর অর্থনৈতিক ধস, এটার কথা কি বলবো, এই গত 38 দিনে যে আমেরিকার যে স্টক মার্কেট, এটা যদি দেখেন তাহলে দেখবেন যে কি পরিমাণে বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো তাদের পুঁজি হারাইছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পুঁজি হারাইছে। এবং উপরে যেই আমি টার্মগুলো বললাম, পেট্রো ডলার, তারপরে সেনাবাহিনী আর সরকারের ফাটল, ন্যাটোর মধ্যে দূরত্ব, মধ্যপ্রাচ্যের আধিপত্যের পতন, এগুলো সবগুলো রিপারকেশন কিন্তু আমেরিকার অর্থনীতি আসবে। কারণ আমেরিকার অর্থনীতি টিকিয়ে আছে হচ্ছে পুরা বিশ্বে ভয় এবং ট্রাস্টের মাধ্যমে। এখন কিন্তু পুরা বিশ্ব আর আমেরিকাকে ওই আগের মতন ভয় পাবে না, যেহেতু একমাত্র নির্বাসিত একটা দেশ ইরান, সেই ইরানই এই যুদ্ধে মনে করেন ধসাই দিল আমেরিকার সেনাবাহিনীকে। সেখানে এখন এই আমেরিকা যে তার সামরিক বাহিনী দিয়ে, তার পরাশক্তি দিয়ে বিশ্বে অর্থনীতিতে একটা দাপট ধরে রাখতো, সেই অর্থনীতি আর থাকবে না আমেরিকার, এটা ধীরে ধীরে পতন হবে। আর আমেরিকা সামরিক শক্তি বলতেই আগে ছিল যে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে যাব একটা দেশের সমুদ্রের মধ্যে, ওইখানে আমাদের 70-80টা বিমান থাকবে, এই বিমান দিয়ে আমরা হামলা চালাবো বা ভয় দেখাবো, বাস ওই দেশ আমাদের কাছে পা ধরবে। এই সামরিক শক্তির ভয় ছিল বিশ্বের প্রতিটা দেশের। এইটা কিন্তু এই 38 দিন যুদ্ধে সেই ভয়টা কেটে গেল। একটা জিনিস মনে রাখবেন, যুদ্ধে জয় পরাজয় থাকবেই, কিন্তু সামরিক শক্তির একটা ইমেজ থাকে প্রত্যেকটা দেশের। এই যে রাশিয়া, এই যে চায়না, এই যে আমেরিকা, এরা কি মানে অজয়ও না কেউই, কিন্তু এদেরকে যে ভয় পায় মানুষ, এই ভয়কে তারা ক্যাশ করে। এই আমেরিকার যে 1 নম্বর সামরিক শক্তি, এই যে ভয়টা ছিল, এই ভয়টা কিন্তু এখন কেটে গেল। এখন কিন্তু আর আমেরিকার কথায় সবাই ভয়ে কাঁপাকাঁপি করবে না। এইগুলো যে আমি বললাম, এটার একটা ব্যাকআপ দেই আপনাদেরকে, তাহলে বুঝবেন। এই দেখেন, আমেরিকার একজন কংগ্রেস ওম্যান আলেকজান্ড্রা ওকাসিও, সে হচ্ছে যদিও বিরোধী দলের, সে কিন্তু এখন ট্রাম্পের ইমপিচমেন্ট দাবি করতেছে, এবং সে বলতেছে কংগ্রেসে এবং সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে হবে। কারণ কি, গতকালকে ট্রাম্প একটা ভয়ঙ্কর কাজ করে ফেলছে। ভয়ঙ্কর কাজটা কি, আমেরিকা কিন্তু জেনোসাইড করছে বিশ্বে অনেক দেশের উপর, অনেক দেশের, ভিয়েতনাম বলেন, সিরিয়া বলেন, ইরাক বলেন, লিবিয়া বলেন, অনেক দেশে তারা জেনোসাইড করছেন, ওদিকে সোমালিয়া বলেন। কিন্তু লিখিত আকারে বা আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি জেনোসাইড করার মতন ডিক্লারেশন কিন্তু এই 250 বছর ইতিহাসে কখনো দেয় নাই। এমনকি নাগাসাকি, এমনকি হিরোশিমায় যে বোমা ফেলছে, সেটাতেও কিন্তু তারা বোমা ফেলছে, কিন্তু অফিসিয়াল স্বীকৃতি দেয় নাই জেনোসাইডের।
গতকালকে ট্রাম্প একটা ঝোঁকের মাথায় বড় ভুল করে ফেলছে। সেটা হচ্ছে সে পাবলিকলি স্টেটমেন্ট দিছে যে আমি ইরানের 9.5 কোটি মানুষকে মেরে ফেলবো, ইরানে আমি জেনোসাইড করব। এটা কিন্তু বিশাল একটা সাংবিধানিক পাপ করে ফেলছে হচ্ছে ট্রাম্প। এই একটা স্টেটমেন্টের কারণে কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের কল করা হচ্ছে এবং সে বিপদে পড়বে, সে মারাত্মক বিপদে পড়বে ট্রাম্প। দেখেন এখানে কিন্তু উল্লেখও করছে, হি হ্যাজ লঞ্চড এ ম্যাসিভ ওয়ার অফ এনর্মাস রিস্ক অ্যান্ড ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্স উইদাউট এ রিজন রেশনাল অর কংগ্রেশনাল authorizations, which is a clear violation of constitution as any. এখানে কিন্তু এই যে কংগ্রেস ওম্যান সে কিন্তু একদম সংবিধান ধরে টান দিছে যে এটা কখনোই ট্রাম্প করতে পারে না, যে সে ঘোষণা দিবে যে আমি ওই দেশের সকল সাধারণ মানুষকে হত্যা করব। এই জায়গাটা কিন্তু মারাত্মক ধরা খাইছে ট্রাম্প গতকালকে। ইসরায়েল কি হারাইলো এইখানে? ইসরায়েলেরও কিন্তু এই যে যুদ্ধটা চলতেছিল তো মূলত আমেরিকা প্লাস হচ্ছে ইসরায়েল ভার্সাস ইরান। তা আমেরিকা তো অনেক কিছু হারাইলো, ইরান তো অনেক কিছু জিতলো, এটা বললাম, কিন্তু ইসরায়েলও আবার কী কী হারাইলো। দেখেন ইসরায়েল হারাইছে তার অনেক কিছুই। বিশ্বে ইসরায়েল মুসলিম দেশগুলো থেকে, মুসলিম দেশেরও একটা অংশ বাদে বাকি দেশগুলো কিন্তু ইসরায়েলের সাথে কোনো পররাষ্ট্র সম্পর্ক রাখতো না। বাকি সব দেশ কিন্তু ইসরায়েলের সাথে একটা সুসম্পর্ক রাখতো। এই যুদ্ধে কিন্তু দেখা গেছে যে ফ্রান্স সরাসরি বলে দিচ্ছে যে আমরা ইসরায়েলের কাছে আর কখনোই অস্ত্র বিক্রি করব না, কারণ ইসরায়েল অন্যায় যুদ্ধ করতেছে। স্পেন তো আগে থেকেই ঘোষণা দিছে, মানে, এবং রিসেন্টলি ইতালিও কিন্তু এই একই ঘোষণা দিছে, তাদের ইসরায়েলে তাদের বন্দর ব্যবহার করে আর কোনো দেশ অস্ত্র পাঠাইতে পারবে না। বিশ্বে কিন্তু অসম্ভব একা হয়ে গেল, আবার নতুন করে খ্রিস্টান দেশগুলো বা অন্যান্য ধর্মের দেশগুলোর কাছেও কিন্তু একা হয়ে গেল এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল। সরকার আর জনগণের মধ্যে কিন্তু একটা ফাটল তৈরিয়েছে, কারণ এর পূর্বে ইসরায়েল যে গঠন করা হয়েছে দেশটা, তখন থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ভূমিতে এইভাবে ব্যাপকভাবে কিন্তু কোনো দেশ হামলা করতে পারে নাই। এই প্রথম ইরান গত 38 দিনে ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ করছে, এবং জনগণ একটা সরকারের প্রতি আস্থা ছিল যে না, আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী আমাদের দেশটাকে এমন করে রাখছে যে আমাদের সাধারণ জনগণকে এটা ভুগতে হবে না। কিন্তু দেখা গেছে যে এই 38 দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় যেভাবে ধ্বংসযজ্ঞ চলছে, ইরানের মিসাইল দিয়ে, ইরানের ড্রোন দিয়ে, তাতে সরকার আর জনগণের মধ্যে কিন্তু একটা বিশাল ফাটল তৈরি হয়েছে অলরেডি। কিন্তু ইসরায়েলের মধ্যেই এই সরকার পতনের বা রেজিম চেঞ্জ করার আন্দোলন শুরু হয়ে গেছে গত 7-8 দিন থেকে। ইউরোপের সাথে ইসরায়েলের সম্পর্ক সবসময় ভালো ছিল। ইসরায়েলের যে কোনো অন্যায়কে ইউরোপ চোখ বন্ধ করে অনুমতি দিত, এবং ইসরায়েল যে গাজাতেও গণহত্যা চালাইছে সেখানেও ইউরোপ ইসরায়েলকে মৌন সমর্থন দিয়ে গেছে। উপরে হয়তো প্রতিবাদ করছে কিছু কিছু, কিন্তু কোনো ধরনের ব্যারিয়ার তৈরি করে নেই। এখন কিন্তু তাদের ইসরায়েলের অস্ত্র আটকানো শুরু করে দিয়েছে ইউরোপ। তাতে কিন্তু বোঝা যাচ্ছে ইউরোপের যে আগে লেজিটিমেসি দিছিল ইসরায়েলকে, সেটাও নষ্ট হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সহানুভূতি কার্ড খেলে সবসময় ইসরায়েল, যে আমাদের ওই যে হলকাস্ট, আমাদের আমাদের ব্যাপক জাতিগত নিধন হয়েছে, এগুলোর কার্ড খেলতো সবসময়। এই কার্ড কিন্তু এই 38 দিনের যে অন্যায় যুদ্ধটা করলো ইসরায়েল, ইরানের উপর হামলা চালায়, তাতে কিন্তু এই সহানুভূতি কার্ডটা এখন আর চলবে না ইসরায়েলের। এখন কিন্তু ইসরায়েল আর বলতে পারবে না যে আমরা খুব নিরীহ, আমাদেরকে সবাই ইয়া করে। এই কার্ড, যে সহানুভূতি কার্ডটা খেলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত, সেই কার্ডটাও কিন্তু অচল হয়ে গেল। ইসরায়েলের অর্থনীতি এমনিতেও অনেক বড় না, তার মধ্যে এখন আমেরিকার সাধারণ নাগরিকরা প্রশ্ন তুলতেছে যে আমাদের ট্যাক্সের টাকায় ইসরায়েলকে কেন অস্ত্র কেনা হবে, কিনতে টাকা দেওয়া হবে। ইসরায়েলকে আমরা টাকা দিই, সেই ইসরায়েল ওই টাকা দিয়ে অস্ত্র কিনে প্রতিবেশী দেশগুলো সাধারণ মানুষের উপর গণহত্যা চালায়। এটা কিন্তু গত 10-15 দিন থেকে কথা উঠা শুরু করছে আমেরিকার সাধারণ নাগরিকদের মধ্যে। এবং আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বড় প্রোটেস্ট কিন্তু কয়েকদিন আগে আমেরিকাতেই হয়েছে, নো কিং প্রোটেস্ট। সেখানেও কিন্তু কথা উঠছে যে আমরা ইসরায়েলকে কেন এইভাবে টাকা দিই, আমেরিকার নাগরিকরা কেন তাদের ট্যাক্সের টাকা ইসরায়েলকে দেয়, এবং সেই টাকা দিয়ে ইসরায়েল গণহত্যা চালায় অন্য দেশে। অতএব এই যে আর্থিক সহায়তা এবং অর্থনৈতিক ধস, এই দুইটাও কিন্তু ফেস করতে হবে আগামীতে ইসরায়েলকে। ইসরায়েলের সামরিক শক্তিকে সবাই ভয় পাইতো মধ্যপ্রাচ্যের, যে ইসরায়েলের অনেক সামরিক শক্তি। ইরান কিন্তু এই 38 দিনে দেখা দিল যে এই সামরিক শক্তিটাকে চাইলে চ্যালেঞ্জ করা যায়, এই সামরিক শক্তিটাকে চাইলে ধ্বংস করা যায়।
ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান এসে কিন্তু এই 38 দিন পরে সে স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের অবস্থা খারাপ, আমাদের আরও 10-15 হাজার সোলজার নতুন করে লাগবে, আমাদের সোলজাররা টায়ার্ড হয়ে গেছে। মাত্র 38 দিন যুদ্ধ করে কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীর ভিতর থেকেই সারেন্ডার কথাটা আসতেছে। তা এই জন্যই এই আলোচনাটা পুরো সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। যে এই 38 দিনের যুদ্ধে যদিও 15 দিন পরে কি হবে, কিন্তু এই যে এখন পর্যন্ত সিজফায়ার হইল, এতে কিন্তু একদম মানে 10-0 গোলে ইরান জয়লাভ করছে। ধন্যবাদ এতটুকু পর্যন্ত শোনার জন্য। ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে ভালো লাগবে।